নমস্কার। ঠান্ডার এখন একটা শীতের এখন একটা মিশ্র চরিত্র দেখা যাচ্ছে, যেমন হয় প্রতি বছর, কিন্তু সেটা এখনই এত তাড়াতাড়ি হওয়ার কথা নয়। আরও কিছুটা সময় লাগার কথা, আরও কিছুদিন সময় লাগার কথা। কিন্তু আজকের আবহাওয়াটাও এরকমই মনে হচ্ছে। ঠান্ডাও লাগছে, শীতও লাগছে, হাওয়াও দিচ্ছে। ঠান্ডা উত্তরে হাওয়া এখনও আছে, তথাপি সূর্যের উত্তাপটা খুব বেশি। অর্থাৎ সূর্যে রোদে গিয়ে বসে থাকা যাচ্ছে না, গরম লাগছে প্রচণ্ড। আবার ঠান্ডায় এই ছায়ায় এসে বসলে তখন আবার একটু ঠান্ডা লাগছে। দেখতেই পাচ্ছেন আমি হাফ হাতা গেঞ্জি পরে আছি, অথচ গলায় আমার মাফলার। অর্থাৎ দুটো ব্যাপারই আমি অনুভব করছি। তো যাই হোক, সে কথা। এখন কবিতা পাঠের সময়। আজকে কবিতা পড়ব জ্যোতির্ময় মুখোপাধ্যায়ের নির্বাচিত কবিতার বই থেকে। জ্যোতির্ময় মুখোপাধ্যায় তার নির্বাচিত কবিতার বই। এর লেখা আছে লেখক কর্তৃক প্রকাশিত, অর্থাৎ প্রকাশক আলাদা করে পাচ্ছি না, বিপণন ও প্রচারে গীর্বাণ। বইটি প্রকাশিত হয়েছে 2024-এ, এই সদ্য। আর আমি এই বইটা কিনেছি, সংগ্রহ করেছি বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা থেকে। নভেম্বর 2024-এ আমি এটা কালেক্ট করেছি। মার্চে বইটা বেরিয়েছে, নভেম্বরে আমি এই বইটা সংগ্রহ করেছি বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা থেকে। তো বইটা আছে, এর মধ্যে প্রচুর কবিতা আছে কবির। তো এখান থেকে আজকে কিছু কবিতা পড়ব এবং পরবর্তীকালে সময়ে সময়ে আরও কিছু কবিতা পড়ব, আরও অন্য কোনো ভিডিওর ভেতর। কারণ এই কবিকে জানতে বুঝতে গেলে আমাকে এই কবির অনেক লেখা পড়তে হবে। তা আমি সরাসরি কবিতা পাঠে চলে আসি। একদম প্রথম থেকে পড়া শুরু করছি। প্রথম কবিতাটির নাম শেষ বিকেলের সূচিপত্র। আমিও আজকে এখানে এখন শেষ বিকেলেই বসেছি কবিতা পাঠ করতে। অর্থাৎ দুটো ব্যাপারে একটা মিল হলো, ঘটনাক্রমের একটা মিল হলো। শেষ বিকেলের সূচিপত্র। আয়নার পাশে মানি প্ল্যান্ট অকারণে বেড়ে ওঠে। জল শুকিয়ে গেলেও ওরা মরে না। আয়নার কাছে জলের দাগ কখনো ঐকিক নিয়ম মানে না। ভাঙাচোরা জলের দাগে আলো এসে পড়ে বিপ্রতীপ কোণে, এঁকে বেঁকে টলতে টলতে। মানি প্ল্যান্টের ক্লোরোফিল হলুদ হয়ে বাঁচে। শেষ বিকালের সূচিপত্রে 3টি দৃশ্য: 1 ভাঙা জলের দাগ, 2 বাঁকা আলো এবং 3 হলুদ ক্লোরোফিল। এগুলো ঠিক ছবি নয় বা ছবি হয়ে ওঠার সুযোগ হয়নি। হাওয়া বদলে যায়। সিলিং ফ্যান থেকে খোলা জানলায় তবু ঘাম শুকোতে সময় লাগে পাক্কা 14 মিনিট। চোখ ভারী হলে বা মাথা ভারী, অ্যালার্ম ঘড়িটা শুকিয়ে যাওয়া আলোর খাঁজে গুঁজে দিয়ে ঘুমিয়ে পড়ি।
এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল কবিতা পাক্ষিক পত্রিকায় জুলাই 2017-তে। যাই হোক, পরের কবিতাটির নাম দরজা। ঘরে ঢুকতে গেলেই চৌকাঠে মাথা ঠুকে যাবে ভেবে মাথাটা ঠিক সময়ে নামিয়ে নিই অভ্যাসের বশে। আমি বড় না দরজাটা ছোট, এমন চুলচেরা হিসাবে মাথা ঘামাইনি কখনো। শুধু জেনে নিয়েছি ঘর আর বাইরের মাঝে একটা দরজা থাকে। তাকে আর ফেরানো যায় না। সবাই চলে যায়, সব কিছুই চলে যায়, কেউ আর ফিরে আসে না, কিছুই ফিরে আসে না। যে যায় সে কি আর ফিরে আসে? যে মানুষটা সকাল সকাল বেরিয়ে গেল অফিসে, সন্ধে হলে সেই কি আর ফিরে আসে? আসে না। সে তখন অন্য মানুষ। একটা গোটা দিনের অভিজ্ঞতা তাকে বদলে দিয়েছে একটু হলেও। হয়তো চোখে পড়ে না, হয়তো বোঝা যায় না, তবু সে অন্য মানুষ। যেভাবে প্রতিটি রাত পেরিয়ে একটা নতুন সকাল আসে, প্রতিটা সকালের রূপ আলাদা, রং আলাদা, গন্ধ আলাদা, প্রতিজ্ঞাও আলাদা। এভাবেই কেউ চলে গেলে আর ফিরে আসে না। কেউই ফিরে আসে না, কিছুই ফিরে আসে না। শুধু মৃত্যু এলে তাকে আর ফেরানো যায় না। চটি। চটিজোড়া খুলে রাখতেই আমার খালি মনে হয় ও আমাকে না নিয়েই হাঁটতে হাঁটতে চলে যাবে 7 সমুদ্র 13 নদীর দেশে। ওখানে ব্যঙ্গমা আছে, ব্যঙ্গমী আছে, আছে কত রাক্ষস কক্ষস আর পরী। আমাকে ফাঁকি দিয়েই ঘুমন্ত রাজকুমারীর ঘুম ভাঙিয়ে দেবে। ছোটবেলায় আমি খুব চটি হারাতাম। কখনো এক পাটি পাওয়া যেত বাঁশবনে, আর এক পাটি পুকুর ঘাটে। কখনো বা পাওয়াই যেত না, হয়তো ওরা তখন পক্ষীরাজ ঘোড়া হয়ে যেত। মা বলতে, এত চটি হারাস কেন? তোকে আর চটি পরতে হবে না, জুতো পরে থাক। মা তো জানতো না চটিদেরও চুপি চুপি পা থাকে। শুধু আমার পা দুটো ফিতে দিয়ে বেঁধে বড় করে দিলে। পচন। কেমন যেন একটা টক টক গন্ধ উঠছে গা দিয়ে। পচে গেলাম নাকি? শুঁকে দেখলাম নিজেকে। যদিও পচন জরুরি প্রত্যেকের ভেতরে ভেতরে। এসব হাড় গিলে সুখ। দিন ফুরোতে ফুরোতে আমরা সবাই লাশ হয়ে যাই। রাত বাড়ে, পচতে থাকে আমার মৃতদেহ। পচা মরার গন্ধে আমার ঘুম আসে না। বাঁচোয়া এটাই যে আমাদের প্রত্যেকের ভিতর একটা করে হাড় গিলে বাস করে, খেয়ে ফেলে আমাদের সব। আমরা আবার সকাল হয়ে উঠি। আমার একটা দরজা ছিল, যখন ইচ্ছা খুলতাম, বন্ধ। কবিতা লেখাকে ভাবতাম ছেলে মানুষই খেলা। অনেক দিন হলো আর চাইলেও খুলতে পারি না দরজাটা। কবি কবি হট্টগোলে ভুলে গেছি সেই কৌশল। ভেতর থেকে খুলতে হবে এখন, এই জেনে অপেক্ষা করি, ডাক দিই কড়া নাড়ি। যুদ্ধ। তোমাদের কি এখনো বিশ্বাস যুদ্ধ শেষে বাড়ি ফিরে আসবে, হেসে উঠবে খই ধান পথে? আমার স্মৃতিতে যদিও কোনো আদিম নেই, তবু জানি যুদ্ধ শেষে কেউ বাড়ি ফিরে আসেনি।
নিজের সঙ্গে যুদ্ধ বলতে কি? প্রতিটি যুদ্ধেই দেখেছি একটা করে নতুন আমি এসে হাজির। এই যে আয়নার মুখ রেখেছি, তাও তো মোটেই এক নয়। এই যে আয়নায় মুখ রেখেছি, তাও তো মোটেই এক নয়। কারা ওরা? কোথা থেকে আসে? খুব ভিতরে অসংখ্য যোদ্ধার মতো যুদ্ধ সাজিয়ে বসে থাকে কে? ভালো আছি। এই সহজ কথাটা সহজভাবে নিজেকে বলতে পারার নামই ভালো থাকা, অথচ বলা আর হয়ে ওঠে না। ফাগুন বউ হলুদ হয়েছে, আর সেই হলুদে উড়ে বেড়াচ্ছে একটা নীল প্রজাপতি। সুখবর বলতে আপাতত এইটুকুই। এবং শ্বাসের সঙ্গে টেনে নিলাম কিছু রোদের নরম। ব্যাপারটা আশ্চর্যই করেছে আমাকে। সকাল বলতে আমার কাছে অনেক বেলা, ঘুমোতে যাওয়া। আজ সকালের মৃদু জানাচ্ছে নিজেকে অবাক করার অনেক কিছুই আছে, অনেক অকারণ, শুধু খুঁজে নিতে হবে। সেই হরবলার সঙ্গে আমার আলাপ হয়েছিল যখন আমি ভিতরে ভিতরে খুব একটা এবং একক। সে আমাকে শুনিয়েছিল ময়ূরের খরজ, বৃষভের ঋষভ, গাভীর গান্ধার, শৃগালের মধ্যম, কোকিলের পঞ্চম, অশ্বের ধৈবত ও হস্তির নিখাদ। আর আমি এক থেকে ক্রমে দুই, দুই থেকে ক্রমে এক হচ্ছিলাম। আমার এই 7 তলা ঘর, 2টি মানুষ, কথা হয় তবু দেখা হয় না। তাই দেখব বলে খুব ভিতরে ঝুঁকেছি, যেই অন্ধকারে দেখি আলোয় আলোয় আলোর নবাব, 2 নেই কোথাও, একজনাই। শ্রী, রাতের শব্দের মতোই এখন তোমার উপস্থিতি। বিশেষণে যেটুকু রব, তাতেও কোনো কোলাহল নেই। যেন দূরে কোথাও ডেকে ওঠা পাখি এই বিশ্রী আমিটাকে অন্ধকারে ভরসা দিল যে স্বর, তাকে আমি শ্রী নামে ডাকি। শ্রী, তোমাকে। যেসব দুর্লভ অন্ধকারে থরে থরে ফুটে ওঠে আলোর ফুল, সেই শান্ত সৌম্য নীরবতায় আপাতত নিবেদন করছি আমার সহজ এসো শ্রী, বা যাও চলে ছিন্নমূল উদ্বাস্তুর মতো সহজ প্রস্থানে। দীর্ঘ চুম্বনের পর শেষে এটা 5টা অংশ আছে। 1 নম্বরে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে আঙুলে আঙুলে। তোমাকে শরীর ভেবে পেরিয়ে যাচ্ছে শীত, এইভাবে রোদ আসে, খুলে রাখে হাত, ঝুঁকে পড়ে টুকরো আলো, ছায়া আসে মায়েদের মতো। ক্ষত জুড়ে সচল হয়ে ওঠে 2টো হাত, যেন এভাবেই যাবতীয় যাতায়াত। 2, গল্পটা এমনই ছিল। আমি লিখছিলাম আর তুমি আঙুলগুলো খুলে খুলে রাখছিলে পাশে। প্রয়োজন নেই, তবু খুলে রাখছিলে ডানা। আমি জিজ্ঞেস করতেই বললে, একটু দাঁড়াই, এসো। আমারও আপত্তি ছিল না। তুমি যা যা বলেছ আমি করেছি সেসব তুমি যা বলনি। কখনো বাধ্য ছিলাম না তোমার, তবু একটা গল্প ঝুলিয়ে রাখতাম। গল্পে একটা কুকুর ছিল আর একটা চেন। তুমি নিশ্চিন্তে হাত গলিয়ে দিয়েছিলে। 3, নাসেরদা বলেছিলেন সব নারী পবিত্র। যদিও আমি তোমাকে পবিত্র ভাবিনি, অপবিত্র করেছি, অপবিত্র হয়েছি। আপত্তি ছিল না তোমার, আমারও।
তুমি আপত্তি করতে, তবু আলো জ্বালিয়ে রেখেছি। শরীর খোঁজে, আমার ছায়া ভালো লাগে না। তুমি আপত্তি করতে, তবু আলো নিভিয়ে দিয়েছি। শরীর নিভে গেলে আমার আলো ভালো লাগে না। অনুযোগ করতে, আমি শুধু শরীর, বলিনি তোমাকে তুমি শুধু শরীর। 4 নম্বর, মনোজ দে বলেছিল ওর জন্মদিনে প্রতিটি হত্যার দৃশ্যেই আলো নিভে যাওয়া আবশ্যক। আমিও ছায়ার মতো আলোর তফাতে, তুমিও ছায়ার তফাতে মায়ের মতো। এদিকে এসো, তোমার না জন্মদিন, আজ শরীর থাক, তুমি এসো কাছে, তুমি এসো কাছে। 5, দীর্ঘ চুম্বনের পর শেষে আলো জ্বেলেছিলাম, নিশ্চিত হয়ে তুমি আর শরীর নও। আর কয়েকটি কবিতা পড়ে আজকের মতো বন্ধ করব। তবে আমি এই কবিতা বই আরও কয়েকটি ভিডিওর মধ্যে পাঠ করব কবিতাগুলো। তুমি সবসময় আশ্চর্য করো আমাকে। এই যে শূন্য বললে অস্তিত্ব সংকট, যখন কোনো কিছুর অস্তিত্ব নিয়ে সঠিক ধারণা দেওয়া যায় না, তখন শূন্যের দরকার, তাই কি? কে জানে, আমি তো ভূত, অতি প্রাকৃত, প্রকৃত ধারণা থেকে অনেক দূরে, কারণে অকারণে গোঁফ ফলে বিড়িটানি, ধোঁয়া মিলিয়ে যায় শূন্যে। ভাবতে বসি এই দৃশ্যে কবিকে, কবিতা কি এলোমেলো সব, তবু অনেক কষ্টে হাঁটাচ্ছি নিজেকে। যাবে নাকি সঙ্গে? নিজেকে মাঝে মাঝে বড্ড ছেলে মানুষ মনে হয়, যেন মায়ের মতো তুমি। ঘাট ধরে মুখে তুলে দিচ্ছ খাবার, মুখের সামনে আলতো করে রাখছো তালু, যেন আমি অবুঝ শিশু। সমস্ত ঝগড়া শেষে দুজন দুজনের ভেতর ঢুকে সূর্যাস্ত দেখছি। জলের তলায় ঘুমিয়ে পড়ে জল, জল আর কথা বলে না, জল আর কথা শোনে না। চুপচাপ চুপচাপ জলে ভাসে আমার ছায়া। সে এসে বলল, তফাৎ যাও। আর আমি তফাতের মধ্যে ঢুকিয়ে রাখছি তাকে। দুজনেই দুজনের তফাৎ থেকে দূরে, মাটি থেকে ঘাস, ঘাস থেকে মাটি হতে 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 সে এসে বলল, তফাৎ যাও। আজকের মতো জ্যোতির্ময়ের কবিতা পড়া আমি এইখানে বন্ধ করছি। তবে জ্যোতির্ময়ের যে কটি লেখা পড়লাম, এতে প্রথম দিক থেকে শুরু, নির্বাচিত কবিতা। এবং নির্বাচিত কবিতার প্রথম দিক থেকে যদি এরকম হয় যে কবি জীবনের শুরুর থেকেই কবিতাগুলো এখানে লিখেছেন, তাহলে এগুলো তার প্রথম দিককার লেখা হতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি। বইটি শেষের দিকে যখন যাব, তখন হয়তো আরও অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হব। তবে গোটা বইটা মোটামুটি ঘেঁটে দেখছি যে কবির অল্প কথায় কথা বলা পছন্দ করেন। খুব বেশি তিনি কোথাও খুব বলেছেন বলে আমার মনে হচ্ছে না। বইটা পুরোটা পড়ব, বা অন্যান্য এর পরের থেকে আবার তিনি যে কবিতা বই প্রকাশ করবেন, সেগুলোতে নজর রেখে তার কবিতার চরিত্র বোঝার চেষ্টা করব। এখন এই বইটা কবিতাগুলো পড়তে গিয়ে আমার যে অভিজ্ঞতাটা হলো, যে অনেকগুলো কবিতাতেই আমি দেখলাম, প্রায় অধিকাংশ কবিতাতেই আমি দেখলাম যে কবিতার যে নামকরণটি, শিরোনামটি যেন মূল কবিতারই অংশ, মূল কবিতারই একটি লাইন যেন কবিতাটির শিরোনাম, এবং সেটা দিয়েই যেন কবিতাটি শুরু হয়েছে। এরকম নয় যে কবিতাটার ভেতরে অন্য একটা জায়গায় সেই লাইনটা আছে, সেখান থেকে লাইনটাকে বা কোনো একটি শব্দকে তুলে এনে
কবিতার নামকরণ করা হয়েছে, তেমনটা নয়। ওই নামকরণের যে প্রথম লাইনটি, সেই লাইনটি দিয়েই কবিতাটি শুরু হয়েছে। অর্থাৎ কবিতার নামটি যেমন একদিকে কবিতার অংশ, তেমনি ওই কবিতার শিরোনামটি দিয়েই কবিতাটি শুরু হচ্ছে। আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম। যেমন এই কবিতাটা আমি পড়ি, এই কবিতাটার নামকরণ হচ্ছে আমার একটা দরজা ছিল। এবার কবিতাটা পড়ি, আমার একটা দরজা ছিল, যখন ইচ্ছা খুলতাম বন্ধ। কবিতা লেখাকে ভাবতাম ছেলে মানুষই খেলা। এবার কবিতাটা চলছে। তা আমার একটা দরজা ছিল কবিতার শিরোনাম, আবার আমার একটা দরজা ছিল, যখন ইচ্ছা খুলতাম বন্ধ। যখন ইচ্ছা খুলতাম, যখন ইচ্ছা বন্ধ করতাম। তারপর যেমন এই যে কথাটা, এই কবিতাটা ভালো আছি, এটি হচ্ছে শিরোনাম। আবার কবিতাটা তাহলে পড়ি, ভালো আছি এই সহজ কথাটা সহজভাবে নিজেকে বলতে পারার নামই ভালো থাকা। অর্থাৎ এই সহজ কথাটা সহজভাবে নিজেকে বলতে পারার নামই ভালো থাকা। আর তার আগে কবিতাটার নাম, শিরোনাম হচ্ছে ভালো আছি। তাহলে ভালো আছি এই সহজ কথাটা সহজভাবে নিজেকে বলতে পারার নামই ভালো থাকা। এরকম। যেমন এই কবিতাটির নামকরণ এবং, আবার এটা যদি আমি এভাবে পড়ি, এবং শ্বাসের সঙ্গে টেনে নিলাম কিছু রোদের নরম। সেই হরবলার সঙ্গে, কবিতার শিরোনাম, সেই হরবলার সঙ্গে আমার আলাপ হয়েছিল যখন আমি ভেতরে ভেতরে খুব একা এবং একক। এরকম। এইটা আমি যেটুকু কবিতা পড়েছি আর কি, অল্প সামান্য যা কবিতা পড়েছি, তাতে এই সামান্য একটি অংশ, সামান্য একটা বৈশিষ্ট্য জ্যোতির্ময়ের কবিতার মধ্যে নূতন বলে আমার মনে হলো। আর বাদবাকিটা যে খুব সহজ সরল ভঙ্গিতে তার যা মনে হয়েছে তিনি তা ব্যক্ত করেছেন, জটিলতার আশ্রয় নেননি, খুব বেশি আলপনা শব্দের আলপনা, ভাষার আলপনা এসব আঁকতে যাওয়ার চেষ্টা করেননি। খুব অল্প কথায় অনেক বেশি কথা বলেছেন, যেটা কবিতার মূল চরিত্র হওয়া উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, জ্যোতির্ময়ের পরিচিতি এই বইয়ের মধ্যে কোথাও তেমন কিছু দেননি উনি। নিজের দ্বারা প্রকাশিত বই, তাই নিজে হয়তো নিজের পরিচিতিটা দিতে কুণ্ঠাবোধ করেছেন। আমি এই বইটার মধ্যে তার কোনো পরিচিতি পাইনি। এখানে ফলে আমি জ্যোতির্ময় সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছি না। বইটা সম্পর্কে আগেই বলেছি। নির্বাচিত কবিতা জ্যোতির্ময় মুখোপাধ্যায় লেখক কর্তৃই এটি প্রকাশিত, কিন্তু এটি সম্পাদনা করেছেন দেবশ্রী দে। যাই হোক, এই কথা বলে আজকের মতো জ্যোতির্ময়ের কবিতার বই, কবিতা এবং জ্যোতির্ময় সম্পর্কে বক্তব্য শেষ করলাম। নমস্কার।